সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আজ 24 এপ্রিল, রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে নিহত হন 1136 জন মানুষ, যাদের অধিকাংশই ছিল পোশাক শ্রমিক। গুরুতর আহত হয়ে পঙ্গু হয়েছিল আরও প্রায় 2000 শ্রমিক। রানা প্লাজা ট্র্যাজেডির এবং বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমিকদের নিয়ে আলোচনার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গহর নঈম ওয়ারা এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমরা এই রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এই 4 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা স্টোরি করেছিলাম, আমরা সেটা দেখে আসি, এরপর আলোচনা শুরু করব। দেশের ইতিহাসে রানা প্লাজা ধসের ঘটনা অন্যতম একটি বড় ট্র্যাজেডির সাক্ষ্য বহন করে চলেছে। একটি অপরিকল্পিত ভবন মুহূর্তের মধ্যে কিভাবে হাজারো পরিবারের বিভীষিকার কারণ হতে পারে সেই অবস্থা দেখেছেন দেশবাসী। ওই ঘটনার শিকার পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন না হওয়ায় তাদের দিন কাটছে হতাশায়। শ্রমিক নেতারা বলছেন, বেকার হওয়া শ্রমিকরাও ফিরে পাননি তাদের কাজ। যারা আহত, পঙ্গু এবং যাদের নিখোঁজ পরিবার আছে তারা খুব অসহায়ের মধ্যে আছে। শ্রমিক পরিবারবর্গকে এখন পর্যন্ত কোনো পুনর্বাসনের সরকার বিজেপি কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। 4 বছরে এই পর্যন্ত মামলা তাদের কার্য সম্পন্ন করা হয় না। এটা খুবই দুঃখজনক। আমরা সরকারকে বলবো অবিলম্বে যেন এদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। রানা প্লাজা ট্র্যাজেডি হত্যা মামলায় পলাতক 7 আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তদন্ত সংস্থা। 41 আসামির মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার বাবা আব্দুল খালেক ও রানার এক সহযোগী ব্যতীত সব আসামি জামিনে রয়েছেন, যাদের মধ্যে 7 জন মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে 1 বছরের জন্য স্থগিতাদেশ নিয়েছেন। আর অপর নির্মাণ সংক্রান্ত দুর্নীতি মামলায় নিম্ন আদালতের অভিযোগ গ্রহণের পর আসামি পক্ষের কৌশলী জেলা জজ আদালতে 1 বছরের জন্য স্টে অর্ডার আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। হত্যা মামলায় আদালতে অভিযোগ গঠন হলেও এখনও সাক্ষ্য গ্রহণ শুরু করতে পারেনি রাষ্ট্রপক্ষ। দীর্ঘদিন পেরিয়ে মামলার কার্যক্রমে এমন ধীর গতিতে সরকারি কৌশলীদের ব্যর্থতা ফুটে উঠেছে বলে অভিযোগ করেন বাদীপক্ষের কৌশলী। বলছেন, অভিযোগ গঠনের 8 মাস পেরিয়ে গেলেও 594 সাক্ষীর একজনেরও সাক্ষ্য গ্রহণ করতে পারেননি তারা। রাষ্ট্রপক্ষ আরেকটু উদ্যোগী হতো, তাহলে সাক্ষীটা হতো, বিচারটা হতো, তাতে নিষ্পত্তি হতো। রাষ্ট্রপক্ষ তাদের যে কার্যক্রম সেগুলো করতে ব্যর্থ হচ্ছে। দেখা যায় একদিন আসামি আনে না, একদিন ডেথ সার্টিফিকেট আসে না, নানা কারণে রাষ্ট্রের ব্যর্থতার কারণে মামলাটা হচ্ছে না। তবে সরকারি আইনজীবীর দাবি, আসামি পক্ষের আইনজীবী বিভিন্ন কৌশলে মামলার কার্যক্রমকে বিলম্বিত করছেন। অভিযোগ গঠনের পর মামলার কার্যক্রম শুরু হওয়ার পরপরই আসামিদের পক্ষে হাইকোর্টে স্থগিতাদেশ সাক্ষ্য গ্রহণকে বাধাগ্রস্ত করছে। এই আইনজীবী বলছেন, যেসব তথ্য প্রমাণ আছে তাতে অপরাধীদের অপরাধ প্রমাণ করা সম্ভব। আসামি পক্ষ ডিলে করছে তারা টেকনিক্যালি, এই যে যেমন ধরেন আপনি মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের থেকে তারা স্টে করে নিয়ে এসছে, তো স্বাভাবিকভাবে স্টে ওপেন করা না পর্যন্ত আমরা এটাকে আর আগাতে পারছি না। মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে, তার অফিসের মাধ্যমে আমরা এটা যোগাযোগ রাখছি যে ওটা শেষ হয়ে গেলেই আমরা এখানে স্টার্ট করে দেব সাক্ষীর জন্য। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় 1134 জন নিহত হন, আহত হন প্রায় 1500 শ্রমিক। যে আমরা দেখলাম, তো রতন ভাই, আমি যদি আপনার কাছ থেকে শুরু করি রানা প্লাজার ট্র্যাজেডি নিয়ে, যেটা আমরা রিপোর্টে দেখলাম যে 4 বছরে কিন্তু এই মামলার কোনো অগ্রগতি নাই। পৃথক পৃথক 2টি আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে এই মামলায় স্টে হয়ে আছে। এটা তো গেল আইনি একটি দিক। এরপরে আরও অন্যান্য দিক তো রয়েছে। যদি এখান থেকে আমরা শুরু করি যে এত বড় একটি ঘটনা, এত বড় একটি ট্র্যাজেডি, সেটার কিন্তু বিচার প্রক্রিয়াটা বন্ধ হয়ে আছে। প্রথমে আজকের এই দুঃখজনক ঘটনাটাকে আমরা আমাদের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে খুবই বেদনা নিয়েই স্মরণ করি যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবন যে কত সস্তা
তারা যে রাষ্ট্রটাকে গড়ে তোলে, রাষ্ট্রটাকে চালায়, কিন্তু রাষ্ট্রের কাছে তারা যে কত উপেক্ষার পাত্র, রানা প্লাজার এই ঘটনা আমাদের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 1136 এটা কি শুধু একটা সংখ্যা, কিংবা 24শে এপ্রিল শুধু কি একটা তারিখ, কিংবা রানা প্লাজার শুধু কি একটা নাম? এটা কি আমাদের সামনে কোনো শিক্ষা রেখে যাবে না? তো কি শিক্ষা পেলাম আমরা গত 4 বছরে? কিছুদিন আগে রাজন নামে একটা ছেলেকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, কত দ্রুত তার বিচারটা হয়ে গেল। খাদিজাও তাই, সিলেটের খাদিজাও তাই। কিন্তু এইটা এত এত দীর্ঘসূত্রিতা মানে হচ্ছে কেন? একসময় আমরা শুনেছি যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। এখন তো জাস্টিস ইগনোরড করার জায়গায় চলে আসছে। সিদ্দিকুর রহমান নামে একজন মারা গিয়েছেন, সে ব্যাপারে সাভার থানা এখনো একটা তদন্ত রিপোর্ট দেয়নি বলে, যেহেতু তার মৃত্যুবরণ করার তদন্ত রিপোর্টটা পাওয়া যায়নি, ফলে এইটার অজুহাতে কিন্তু কিভাবে সাক্ষ্য গ্রহণটা পিছিয়ে গেল। 4টা বছর ধরে একটা ঘটনার একটা সুষ্ঠু বিচার হলো না। আমরা তো প্রথমে বলেছিলাম যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল মনুষ্য সৃষ্ট একটা বিপর্যয়, আর এটা কোনো ট্র্যাজেডি নয়, এটা ছিল একটা নিষ্ঠুরতা। কারণ চোখের সামনে সবাই দেখেছে যে 6তলা ভবনটাকে বাড়িয়ে 9তলা করা হলো, তার উপরেও আবার কনস্ট্রাকশন কাজ চলছিল। একটা ভবন, সেটার নিয়ম হলো তার জেনারেটর কখনো উপরে থাকতে পারবে না, জেনারেটর থাকতে হবে ভবনের বাইরে, বয়লার থাকতে হবে ভবনের বাইরে যদি কারখানা হয়। 12টার উপরে জেনারেটর কাজ করছিল, এবং সেই জেনারেটরের ঝাঁকুনি আগের দিন ফাটল দেখা দিয়েছিল বলে শ্রমিকরা বেরিয়ে গিয়েছিল, তাদেরকে জোর করে কাজে ঢোকানো হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে এই বিল্ডিং 13তলা পর্যন্ত হবে, এখানে ভাঙবে না। আজকেও বিজিএমই এর সভাপতি কি বলেছেন যে এই ঘটনায় মালিকদের কোনো দোষ নাই, এখান থেকে সবগুলো কমপ্লায়েন্স ছিল। এখানে 5টা ফ্যাক্টরি ছিল, গার্মেন্টস মালিক, হ্যাঁ গার্মেন্টস মালিকদের দোষ নাই, ভবন মালিক না, গার্মেন্টস মালিকের দোষ নেই, কারণ বিজিএম এর সভাপতি তিনি বলেন গার্মেন্টস মালিকের দোষ নেই। 5টা ফ্যাক্টরি, 5টা নিয়ে কমপ্লায়েন্স ছিল। এটা কমপ্লায়েন্সের কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলো যে 6তলা ভবনকে 9তলা বানানো হলো, তারপর সেই বিল্ডিংয়ে ফাটল দেখা দিল, এবং তারপরে সেই ফাটল দেখার পর শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেল, তাদেরকে আবার কর্মক্ষেত্রে ঢোকানো হলো। এগুলো কোনো কিছু কি কমপ্লায়েন্স অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? এমনকি আমরা তখনও দেখেছিলাম যে বিল্ডিংটা যখন ধসে গেল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা নতুন কথা বললেন যে হরতালকারীরা বিল্ডিংয়ের পিলার ধরে ঝাঁকুনি দিয়েছিলেন বলে নাকি বিল্ডিংটা পড়ে গিয়েছিল। তাহলে সবগুলোকে যদি একসঙ্গে মেলান, তাহলে আমরা দেখব যে কি শিখলাম আমরা এখান থেকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যে কি শিখলাম আমরা এখান থেকে? বাংলাদেশের শ্রমিকের শ্রম পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রম বলে বিবেচিত, শ্রমিকের জীবন পৃথিবীর সবচেয়ে সস্তা জীবন। বাংলাদেশের সরকার গর্ব করছেন যে আমাদের মাথাপিছু আয় এখন $1466 উন্নীত হয়েছে, কিন্তু একটা মানুষ মরে গেলে শ্রম আইনে আছে তার ক্ষতিপূরণ হবে $1250। একজন মানুষের 1 বছরের মাথাপিছু আয়ের চাইতেও একটা মানুষের সারা জীবনের মূল্য $1250। এটা কিন্তু আমাদের আইনে আছে। তাহলে দেখুন, আইন যদি এই জায়গায় থাকে, শ্রম আইনে আছে, যদি মালিকের অবহেলায় দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু ঘটে, তাহলে মালিকের শাস্তি কি হবে? বলে কারাদণ্ড হতে পারে, অথবা 1 লাখ টাকা মানে দণ্ড হতে পারে। 1 লাখ টাকার দণ্ড কোনো একজন মালিকের জন্য কোনো দণ্ড না, এটা কোনো দণ্ড নয়। আমরা আবার আসবো আপনার কাছে, একটু যাই নঈম, আপনার কাছে যদি বলি, আপনি তো ম্যানেজমেন্ট ডিজাস্টার নিয়ে কাজ করেন। এই যে রতন ভাই বলছিলেন যে এটি একটি কোনো ট্র্যাজেডি নয়, এটা মানে মনুষ্য সৃষ্টি নিষ্ঠুরতা। আপনি কি বলবেন? একই কথা বলবো। এটা তো এখন যারা বলছে যে মালিক পক্ষ দায়ী না, মালিক পক্ষ জানে না, কিন্তু মালিক পক্ষ তো ঢুকিয়েছে। আপনি আগে সব বাদ দেন যে অন্য লোকে তৈরি দেখা দিল বা ভাড়া চাইলো না, ওখানে আরো অনেক সংগঠন ছিল, একটা ব্যাংক ছিল, তারা কিন্তু সরে গিয়েছিল এবং শ্রমিকরা আসতে চায়নি, তাদেরকে মাইক দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে। এটা তো তারাই করেছে এবং তারা জেনে শুনেই এটা করেছে। হ্যাঁ, বলতে পারবেন যে ম্যানেজমেন্টের অনেক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু তারা এই যে রতন ভাই যেটা বললেন, এদের সস্তা শ্রম বলেই তারা সস্তা মানুষ হয়ে গেছে আমাদের কাছে। এটা তো কোনো মতে গ্রহণযোগ্য না, এবং এটা খুব সহজেই এড়ানো যেত। শুধু এটা না, এরপরে তো আরো দুর্ঘটনা হয়েছে, এর আগেও আরো দুর্ঘটনা হয়েছে, সেগুলোও এড়ানো সম্ভব ছিল। কিন্তু আমরা মানুষকে ওইভাবে ভাবি না, ওইভাবে বিবেচনা করি না, সেজন্যই এই দুর্ঘটনাগুলো এইভাবে ঘটছে। এবং সবচেয়ে বড় কথা যে কোনো বিচার নাই। বিচারটা যদি হতো তাহলে, কিন্তু বিচার এদেশে দ্রুত বিচারের ব্যবস্থা আছে, আপনি নিজেই উদাহরণ দিয়েছেন যে হয়েছে বিচার, কিন্তু এটা কেন হচ্ছে না?
এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, বড় বড় কারণ আছে। এবং এখন একটা সময় আসবে যখন কোনো সাক্ষীকে আর পাওয়া যাবে না। সাক্ষী যদি না পাওয়া যায়, আমাদের যে বিচার ব্যবস্থা, বিচার তো হবে না। বিচারের চাইতে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো এই ছবিতে এসেছে। এরা কিভাবে বেঁচে আছে, কিভাবে তাদের দিন চলছে। একটা কথা বলেছেন যে যার সাক্ষাৎকার নিচ্ছিলেন উনি হয়তো এটা খুব ঢালাওভাবে বলেছেন, এতটা ঠিক না, যে কারোর জন্যই কিছু করে নাই, কেউ কিছু করে নাই, সবাই প্রতীকী অর্থে হয়তো বলেছে, প্রতীকী অর্থ বলেছে, কিন্তু যে পরিমাণে ক্ষতিপূরণ, যে পরিমাণে শ্রমিকদের অবস্থা, এই শব্দটাই ভুল শব্দ। ক্ষতিপূরণ, এই ক্ষতির কোনো পূরণ হয় না। একটা আর্থিক সহায়তা তাকে দেওয়া যেতে পারে, যেতে তার বিকাশের জন্য এবং জীবন ধারণের জন্য যথেষ্ট সম্মানজনক। সেটা ক্ষতি তো কোনো, এটা অপূরণীয় ক্ষতি, এটা পূরণ হবে না। কিন্তু এখানে যে জিনিসটা আমরা আজ কয়েকদিন থেকে পত্রিকা এবং টকশোগুলো আমি ফলো করছি, মানুষকে কিন্তু আমরা খুব অসম্মান করে কথা বলছি। ঠিক আছে, ক্ষতিপূরণ বা যেটাই বলেন সেটা হয়তো তার যতটা পাওয়ার উচিত ছিল পায় নাই, এটা সেটা হতে পারে, কিন্তু তার পিছনে এরপরেও একটা বড় জিনিস আছে, যেটা অনেক মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটা কেউ বলছে না। তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজে চলছে। আমরা একটা মেয়ের কথা জানি, সে শিবগঞ্জে থাকে। আমার কাছে যখন আসলো এবছরে আমরা কতগুলো মানুষকে পুরস্কৃত করেছি যারা নিজের পায়ে দাঁড়িয়েছে এবং চলছে, তার মধ্যে তার নাম এসছে। সে আহত হয়েছিল, আহত থাকা অবস্থায় তার পেটে বাচ্চা ছিল এবং পরবর্তীতে তার পা কেটে তাকে বের করে সন্তান প্রসব করে। সন্তান 7 মাস বেঁচে ছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। আমাকে বললো সে তাঁত চালায় এবং সে 2টো শাড়ি করে। আমার কাছে হিসাব মেলে না। আমরা কোন তাঁত চালায়? বলে চিত্তরঞ্জনতে। চিত্তরঞ্জন তাঁত চালাতে গেলে আপনার পা লাগে। সে 1 পা দিয়ে চালায় এবং 2টো করে শাড়ি করতে পারে। কোনো কোনো দিন 1.5টা, কোনো কোনো দিন 2টো করে। আমার কাছে অস্বাভাবিক লেগেছে। তারপর সে এসেছিল ঢাকায়, তাকে পুরস্কৃত করার পর আমি তার সাথে কথা বলছিলাম। সে বলে, এটা আমিও বুঝি না, আমার কিভাবে 1 পায়ে এত জোর আসে। এই যে তার জোর, এই যে তার মনের জোরই সে, এটাকে আমাদেরকে নিশ্চয় বলতে হবে। এরকম কিন্তু একটা না। আমি কিছুদিন আগে মির্জাপুরে গিয়েছিলাম। মির্জাপুরে গিয়ে দেখা হলো একটা ছেলের সাথে। সেই ছেলে ওখানে কাজ করতো, কিন্তু তারপরে সে উদ্ধার কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আটকে যায়। তারপরে তাকে বের করে নিয়ে আসে। সে তার ওই যে রক্তমাখা গেঞ্জিটা পরে আসছিল। আমি যাব সে জানতো আগে থেকে। সে মুরগির একটা খামার করেছে, সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়েছে। সে আর কোনোদিন এই ফ্যাক্টরিতে কাজ করবে না, কিন্তু সে গুছিয়ে নিয়েছে। তার চলতে ফিরতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু সে আগিয়ে যাচ্ছে। এরকম অনেক কাহিনী আছে। এগুলাকে কিন্তু আমাদের, এই যে রতন ভাই বলছিলেন আমরা কি কিছু শিখিনি, আমরা এটাও শিখেছি যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। এবং এদেশের মানুষের যে রেজিলিয়েন্স আছে, যেটা আমরা নিয়ে গর্ব করতে পারি, এইগুলো আমাদের আরো বড় করে বলা উচিত, যাতে মানুষ আরো সাহস পায়, মানুষ আরো এগিয়ে যাওয়ার একটা উদ্দীপনা পায়। ঘুরে দাঁড়ানোর তো একটা চিত্র আছে, আমরা সেটা দেখি অবশ্যই। কিন্তু রতন ভাই, যদি আপনার কাছে আমি একটু আবার যাই, আপনি বলছিলেন আমাদের সস্তা শ্রমিকের কথা, শ্রমের কথা। তো এই শ্রমিক যদি আমরা সস্তা হয়ে যায়, তা আমরা কি দামি আছি? তা তো বটেই। দেখুন, এর সঙ্গে একটু তুলনামূলকভাবে বলি যে গত পরশু দিনাজপুরে একটা বয়লার বিস্ফোরণে 10 জন মৃত্যুবরণ করেছে এবং আরো কয়েকজন অবস্থা সংকটাপন্ন, মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। আজকেও দেখলাম কুষ্টিয়ার বিআরবি কেবলসে 2 জন মৃত্যুবরণ করেছে, একজনকে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে মৃত্যুবরণ করে। তার মানে মৃত্যুর মিছিলটা কিন্তু বড়ই হচ্ছে। 2016 সালের একটা রিপোর্টে বলেছে যে 2016 সালে সারা বাংলাদেশে কর্মক্ষেত্রে নিহত হয়েছে 1240 জন মানুষ। তার মধ্যে পরিবহন খাতে সবচেয়ে বেশি 486 জন, নির্মাণে 147 জন, পোশাক খাতে 88 জন, কৃষি খাতে 87 জন, টাম্পাকোতে তো এক ঘটনাতেই 40 জন মৃত্যুবরণ করলো। না, পরে আরো মিলে এটা 40-এ দাঁড়িয়েছে এবং 3 জন পথচারীও ছিল। মানে এটা কিন্তু শুধু কারখানা শ্রমিক না, পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনিও 3 জন মারা গিয়েছেন। জাহাজ ভাঙ্গায় 23 জন, মৎস্যচাষী জেলে 44 জন, গৃহকর্মী 34 জন। দেখুন, আমাদের বাংলাদেশের যতগুলো কাজের সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এরকম মানুষ মরছে। এরাই তো বাংলাদেশের জিডিপি বাড়ায়। আমরা যদি বলি বাংলাদেশের জিডিপি এখন 19 লক্ষ কোটি টাকা, বলছি কাদের শ্রমে? এই মানুষদের শ্রমে। এই মানুষের সন্তানরা যেহেতু বিদেশে যাচ্ছেন, তারা ওয়েজ আর্নার হিসাবে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এই প্রতি বছর যে গড়ে প্রায় 2500-এর মতো লাশ বিদেশ থেকে আসছে। আমরা ডলারটা গুনছি কিন্তু মৃতদেহটা গুনছি না। ফলে এই যে আসছে তারাও কিন্তু $15 বিলিয়ন দেশে পাঠাচ্ছেন। ফলে আমাদের বাংলাদেশ আজকে যে অর্থনৈতিক দিক থেকে সবাই বলছেন একটা নিম্ন মধ্যম আয়ের জায়গায় এসেছি এই শ্রমজীবী মানুষের,
এই শ্রমজীবী মানুষের শ্রমশক্তি যদি সস্তা হয় তাহলে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের শ্রমের মূল্য সস্তা হয়ে যাবে, ডাক্তারদের শ্রমের মূল্য সস্তা হয়ে যাবে, বাংলাদেশের কনসালটেন্টদের শ্রমের মূল্য সস্তা হয়ে যাবে। আজকে শুধু সস্তা গার্মেন্টস শ্রমিক বলে আমরা যদি তাদেরকে হেয় করি, আজ দেখবেন পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের সায়েন্টিস্টদের মূল্য কত। কিংবা বাইরের কোথাও যদি কাজ করতে যায় বাংলাদেশিদেরকে কি দাম দেয় আর বিদেশিদেরকে কি দাম দেয়, একই হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও, কারণ তারা ধরেই নিয়েছে, আমাদের একটা ব্র্যান্ডিং হয়েছে যে আমরা হচ্ছে সস্তা শ্রমিকের দেশ। এবং এই দেশ এমন দেশ, এই দেশে কোনো কিছু কেয়ার না করলেও চলে। আমি যদি একটা ফ্যাক্টরি ধসে গেল, একটা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হলো, তার একটা বিচার পর্যন্ত হচ্ছে না, তার মানে যারা এখানে বিনিয়োগ করতে আসে তারা মনে করে এর মতো মানে সহজ বিনিয়োগের জায়গা কোথাও নাই যেখান থেকে রিটার্ন নিয়ে যাওয়া যাবে সহজে, যেখানে কোনো ধরনের লায়াবিলিটিজ আমাদের ভোগ করতে হবে না। এইটা বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর একটা বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে। আর যেটা উনি বললেন, মানুষ তো ঘুরে দাঁড়ায় জীবনের চাপে, তার জীবনের চাকা ঘোরাবার জন্য সে ঘুরে দাঁড়ায়, কিন্তু এই ঘুরে দাঁড়ানো মানুষের অদম্য শক্তি, এই প্রাণ শক্তি নিয়ে তো আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করি, জলোচ্ছ্বাস মোকাবেলা করি, প্রচণ্ড শীত মোকাবেলা করি, গরম মোকাবেলা করি, এবং অপুষ্টিজনিত এইরকম একটা দেশেও আমরা কীরকম একটা শ্রমশক্তির দেশে রূপান্তরিত হয়েছি। 7 কোটির উপরে বাংলাদেশের শ্রমশক্তি, গোটা পৃথিবীতে এখন আমরা শ্রমশক্তি সরবরাহের দিক থেকে 7ম জায়গায় এসেছি। এই যে আমাদের প্যারামিটারগুলো, সবই তো হচ্ছে আমাদের না খেতে পাওয়া মানুষগুলোর অদম্য প্রাণশক্তির বহিঃপ্রকাশ। সেই মানুষগুলোকে সহযোগিতা করবে কে? রাষ্ট্র যেন তাদের পাশে দাঁড়ায়। তারা শুধু মালিকের লাভের এবং লোভের একটা ক্ষেত্রে যেন পরিণত না হয়। রানা প্লাজা আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা সেই শিক্ষাটা খুব বেশি নিতে পেরেছি বলে আমাদের রাষ্ট্র আমরা মনে করি না। আচ্ছা, 2013-তে হলো রানা প্লাজা ঘটনা, কিন্তু আমরা দেখলাম কিন্তু গত বছর এসে টাম্পাকো দুর্ঘটনা ঘটলো। তাহলে শিক্ষা কোথায় নিলাম, কেন হলো? আপনি তো কাজ করেন। একটা জিনিস হয়েছে, আমরা তো আসলে ওই সেই এক চক্ষুর হরিণ আছে না, যে সাগরের দিকে তাকিয়ে থাকে, বাঘ আসে আরেক দিক দিয়ে। তো আমাদের অবস্থা হচ্ছে এখন আমাদের সমস্ত দৃষ্টিশক্তি রানা প্লাজার পরে, রানা শব্দটি উচ্চারণ করা ঠিক না, আমরা বরঞ্চ বলি সাভার দুর্ঘটনা বা সাভার নিষ্ঠুরতার পরে আমাদের সমস্ত উদ্যম কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির দিকে চলে গেছে। আমরা আর কোথাও যে মানুষ মরতে পারে, আর কোথাও যে মানুষের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, তাদের যে আরো ঠকিয়ে তাদের শ্রম কেড়ে নেওয়া হচ্ছে, এগুলো আমরা জানি না। এই কেসটা কোর্টে উঠেছিল, তারপর বলা হলো যে আমরা মীমাংসা করে নিব। মীমাংসা মানে কি? হ্যাঁ, মীমাংসা মানে কি? মীমাংসা মানে তার যে টাকাটা দেওয়ার কথা 1 লক্ষ টাকা বা তার লাশ দাফনের যে টাকা, সেটা দিলেই মীমাংসা হয়ে যায়। কারণ অধিকাংশ এই সমস্ত ফ্যাক্টরিতে কোনো নিয়োগপত্র নাই, কোনো জব ডিসক্রিপশন নাই। আপনি যাবেন কোথায়, কোন আদালতে যাবেন, কার কাছে যাবেন। এবং এখন অনেক উন্নতি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে, ফ্যাক্টরিগুলোতে অনেক কমপ্লায়েন্স মেনে চলা হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, চেষ্টা করছে। কারণ এটা দেখার জন্য লোক আছে, সারা পৃথিবী তাকিয়ে আছে, সমস্ত দৃষ্টি এদিকে। কিন্তু এই তার পাশাপাশি যে আমাদের শিল্প, এই যে উনি উদাহরণ দিলেন দিনাজপুরে গতকাল মারা গেছে, আজকে কুষ্টিয়ায় মারা গিয়েছে। এই যে আমাদের যেমন বজ্রপাতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, বয়লারেও প্রায় প্রতিদিনই, না হলে প্রতি মাসে আপনি দুর্ঘটনার খবর শুনছেন। কিন্তু তারপরে আর এটা নিয়ে কিছু হচ্ছে না, কোনো তদন্ত কমিটি নাই, কোনো বিচার নাই, কোনো কিছুই হচ্ছে না। তারপরে উল্টা দিক দিয়ে আরেকটা জিনিস আমাদের দেশে ব্যাপকভাবে চালু হচ্ছে, যেটা আমরা বলছি শিল্প এলাকা বলছে, ইপিজেড বলছে। সেখানে তো অবস্থা আরো খারাপ। কিভাবে? সেখানে শ্রমিকদের কোনো অধিকার নাই, সেখানে তারা ট্রেড ইউনিয়ন করতে পারে না। ট্রেড ইউনিয়ন যদি না করতে পারে, যদি দর কষাকষি, সেটা তার কিন্তু একটা অধিকার। আমার যেমন ভাত খাওয়া, নিঃশ্বাস নেওয়া অধিকার, শ্রমিকেরও এটা অধিকার। সে তার শ্রম নিয়ে দর কষাকষি করবে, ন্যায্যতার সাথে সে তার পাবে। এটা যখন আমি স্বীকার করছি না, এটা যখন আমি দিচ্ছি না, তখন তো এখন তো দিয়েছে আমরা যেটা করছি সেটাকে বলছে ওয়েলফেয়ার কমিটি। এটা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? ওয়েলফেয়ার কমিটি করছে, এবং যাকে মনোনয়ন, সে কিন্তু খুব ভয়ঙ্কর চোখের ইয়ের মধ্যে, নজরদারির মধ্যে থাকে, তাকে রাখতে হয়, তাকে থাকতে হয়। সে তার চাকরি হারানোর ভয়ে সবসময় ভীত থাকে। এবং যারা এই ধরনের সেক্টরে কাজ করছে, শ্রমিক, আপনি দেখেছেন সাভারে একজন হারিয়ে গিয়েছে, সে কোথায় গেল, কি হলো, তার কোনো বিচার হলো না। হ্যাঁ, এরকম তো কারা সাহস করে এখানে আসবে, কাজ করতে আসবে? আমাদের এই যে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যদি আপনি গাড়িগুলো দেখেন, সবই দেখবেন এই মালিকদের দেয়া গাড়ি। তো মালিকদের দেয়া গাড়িতে যদি তারা চড়ে, তারা কার পক্ষে কাজ করবে? তাহলে শ্রমিকরা কি ভালো আছে? আমরা থাকবো, দেখি।
আমরা আলোচনা করছিলাম রতন ভাই, যদি একটু ভিন্ন দিকে যাই, বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উৎপাদন খাত গার্মেন্টস শিল্প, এবং এই খাতের শ্রমিকরাই ওয়ালমার্টের মতো, গ্যাপের মতন এবং স্বনামধন্য ব্র্যান্ডের পোশাক তৈরি করছে। কিন্তু আমাদের শ্রমিকরা কি মানে কীরকম আছে? সেরকম আছে? এরকম একটা ওয়ার্ল্ড ফেমাস চেইন শপের মানে প্রোডাক্ট সে তৈরি করছে, তারা কেমন আছে? যেমন ধরুন, আমাদের একসময় আমাদেরকে বলা হতো যে বাংলাদেশের শ্রমিকদের প্রোডাক্টিভিটি খুবই কম, কিন্তু ওয়ালমার্টের যেমন আমাদের পণ্য সামগ্রী সরবরাহ করছে, বাংলাদেশের শ্রমিকরা $3 গোল গলার গেঞ্জিও যেমন তৈরি করে, $200 ব্রাইডাল যে ওয়েডিং যে ড্রেসগুলো সেটাও তৈরি করে। তার মানে দক্ষতার দিক থেকে কোনো দিক থেকে কম নয়। এবং কম নয় বলে কানাডাও বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে আসে, চীন বাংলাদেশে আসছে। চীনের শ্রমিকদের গড় মজুরি বাংলাদেশের মজুরির চেয়ে 7 গুণ বেশি। তাহলে চীন বাংলাদেশে আসে কেন? তার তো অনেক দক্ষ শ্রমশক্তি আছে। সে দেখছে যে বাংলাদেশের সস্তা শ্রমশক্তি নিলে তার প্রফিটটা আরও অনেক বেশি সে বিস্তৃত করতে পারে। তাহলে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা আছে, কিন্তু বাংলাদেশের শ্রমিকদের শ্রমের মান অনুযায়ী তাদের মজুরি নির্ধারণের জন্য রাষ্ট্রীয় কোনো ভূমিকা নাই। এটা হলো একটা দিক যেটা উনি খুবই চমৎকারভাবে উল্লেখ করেছেন। শ্রমিকরা যে তাদের মজুরি, তাদের অধিকারটা চাইবে, তার জন্য একটা সংগঠন লাগবে, তার তো ভয়েস কোথা থেকে আসবে? ট্রেড ইউনিয়ন রাইটটাকে বলা হয়েছিল যে যে মানে মিলিয়ন ভয়েসলেস আর পাওয়ারফুল ফিউ, যে অল্প কয়েকজন শক্তিশালী মালিক আর লক্ষ লক্ষ শব্দহীন যে শ্রমজীবী মানুষ, তার মাঝখানে কে কথা বলবে? সেটাকে বলছে ট্রেড ইউনিয়ন। আমাদের বাংলাদেশের ট্রেড ইউনিয়নের অবস্থাটা দেখুন, বাংলাদেশের 2 লক্ষ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন কিন্তু নিয়ে আবার বিপরীত। আমি আমারটা বলি, তারপরে আমি একটু ব্যাখ্যা করে বলতে পারবো। বাংলাদেশ এখন গার্মেন্টসের ট্রেড ইউনিয়ন দিয়েছে প্রায় 500-র মতো। গত 2 বছরে একটা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কোনো চার্টার অফ ডিমান্ড কি দেওয়া হয়েছে? তার মানে এগুলো কোনো ট্রেড ইউনিয়ন না। এগুলো হচ্ছে অনেক সময় আবার আরেকটা ট্রেড ইউনিয়নের বিকল্প আরেকটা নিয়ে আসার চেষ্টা করেছে, তারপর WPC, ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি। আমরা বলি এটা ওনার্স পকেট কমিটি। ফলে এদের কিন্তু কোনো ভয়েস নাই। আর একটা বিষয় হলো, ট্রেড ইউনিয়ন, কোন ট্রেড ইউনিয়নগুলো খারাপ দেখুন। ব্যাংকের যে ট্রেড ইউনিয়নের যে দোষ দেয়, সব সময় ব্যাংকের ট্রেড ইউনিয়ন শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে। তাহলে সেই ট্রেড ইউনিয়ন কি স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করতে পারে? পারে না। ফলে ট্রেড ইউনিয়নটাকেও স্বাধীনভাবে করতে দেওয়া উচিত ছিল, সেটা আমাদের এখানে হয়নি। তাহলে কর্মক্ষেত্রের নিরাপত্তার দিকটা দেখবে কে? শ্রমিকরা যদি দেখতে হয় কর্মক্ষেত্রের নিরাপত্তা, আমাদের 3টা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কর্মক্ষেত্রের নিরাপত্তা, 2 হচ্ছে যে কর্মক্ষেত্রে যদি শ্রমিকের মৃত্যু হয় তাহলে মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমাণটা কি হবে, তার একটা মানদণ্ড থাকা। 3 নম্বর হচ্ছে যে আহত যারা হবে, যারা জীবিকার জন্য কর্মক্ষেত্রে এসেছিল, তারা কি ভিক্ষুক হয়ে কর্মক্ষেত্র থেকে ফিরে যাবে? যে 2 পা নিয়ে কর্মক্ষেত্রে এসেছিল, সে প্রচণ্ড প্রাণের তাগিদে 1 পা দিয়ে কি তাঁত চালাবে? সে তো স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে এসেছিল, সে পা হারিয়ে পঙ্গু হয়ে যাবে? তাহলে আহতদের ক্ষতিপূরণ যেমন লাগবে, চিকিৎসা লাগবে, আবার রাইট টু ওয়ার্ক যেমন আমরা বলছি, রিটার্ন টু ওয়ার্ক, আবার যেন সে তার মতো করে একটা কাজ খুঁজে পেতে পারে। এই সামগ্রিক একটা ব্যবস্থাপনা আমাদের এখানে হওয়ার কথা ছিল, সেগুলো কোনো কিছু হয়নি। রানা প্লাজার ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। দেখেন, রানা প্লাজায় শ্রমিকদের গড় বয়স ছিল 20। আমরা বলেছিলাম এই মানুষটা তো বেঁচে থাকলে সে অন্তত সরকারি হিসেবে তো 57 বছর পর্যন্ত কাজ করতে পারত। তাহলে ক্ষতিপূরণের একটা মানদণ্ড হওয়া উচিত। ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না, কিন্তু একটা মানুষের জীবন হারিয়ে গেল, তার 2 ধরনের বিষয় থাকে। একটা হলো যে সাধারণভাবে একটা ক্ষতি হয়, তার পরিবার পরিজন স্বজন হারায়, আর বিশেষভাবে ক্ষতি হয় যে মানুষটা পঙ্গু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম লস অফ ইয়ার আর্নিং, কত বছর তিনি কাজ করতে পারতেন, রাষ্ট্র তার কাছ থেকে কি হারালো, তার স্বজন তার কাছ থেকে কি হারালো, সেটা একটা হিসাব করা দরকার। তার ডিপেন্ডেন্ট যারা ছিলেন, হয়তো তার বাবা মার দায়িত্ব সে নিয়েছিল অথবা তার সন্তানের দায়িত্ব সে নিত, তাদের অবস্থাটা কি হবে? এবং তাদের যে পেইন অ্যান্ড সাফারিং, একটা মানুষ যদি পঙ্গু হয়ে যায়, সে শুধু নিজে পঙ্গু হয় না, একটা পরিবারকেও পঙ্গু করে দেয়, চিকিৎসার খরচ থেকে শুরু করে। গত কয়েকদিন আগে যে রিপোর্ট বেরিয়েছে, রানা প্লাজার প্রায় 42% আহত, তারা কিন্তু বেকার জীবনযাপন করছে। আর 15%-এর উপরে আছে যাদের প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে হয় ওষুধের জন্য। সেই মানুষটা কাজ করে সংসারের চাকা ঘুরাবে কি? নিজে এখন তো সংসারকে বিপর্যস্ত করে ফেলছে। এগুলো কি রাষ্ট্র দেখার কথা ছিল না? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম, রানা প্লাজার এই পর বিদেশি সাহায্য সংস্থা, ILO সবাই মিলে প্রায় $40 মিলিয়ন তারা একটা সহযোগিতা নিয়ে এসেছিল। সেটা বাংলাদেশি টাকা হয় 320 কোটি টাকা। প্রত্যেকটা নিহত শ্রমিককে যদি তার পরিবারবর্গকে 15 লাখ টাকা করেও ক্ষতিপূরণ দিত, তাহলে লাগতো মাত্র 170 কোটি টাকা। জি,
এটাও কিন্তু করা হয়নি। হ্যাঁ, একটু যাই নাইম ভাইয়ের কাছে, আমরা একটু যাই। যে বলা হচ্ছে যে সারা মানে নজিরবিহীন একটি ঘটনা ঘটলো, সারা দুনিয়া কাঁপিয়ে দিল, কিন্তু গার্মেন্টস শিল্পের উন্নতিতে এইটা তো কোনো ভূমিকা রাখলো না। আমরা তো যেখানে ছিলাম সেখানেই আছি। আবার টাম্পাকো ঘটনা ঘটছে, বয়লারের মতন বিস্ফোরণের ঘটনা প্রতিদিনই ঘটছে, কিন্তু কি হলো, আমাদের শিক্ষাটা কি হলো? যদি আপনি বলেন যে গার্মেন্ট শিল্পের উন্নতি হয় না, সেটা কিন্তু ঠিক না। গার্মেন্ট শিল্পের কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে, শ্রমিকের কোনো উন্নতি। হ্যাঁ, সেটা বলতে পারেন। এই যে কমপ্লেন্স গুলো মানছে, সেই সব কারণে আরো মানুষ আকৃষ্ট হচ্ছে, অনেক কাজ পাচ্ছে তারা। যারা কমপ্লেন্স করতে পারছে না তারা ঝরে যাচ্ছে। কাজ কিন্তু এদের কমেনি, গার্মেন্টস মালিকদের কাজ কমেনি, তারা আরো বেশি কাজ পেয়েছে, এক্সপোর্ট বাড়ছে, বাংলাদেশের সম্মান বেড়েছে যে এরা এখন আমাদের আইন কানুন মেনে কাজ করছে। কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডের শ্রমিক হিসাবে কি আমি মজুরি পাচ্ছি? আমার সে অবস্থা আছে, আমাদের জীবন মান কি সে অবস্থায় আমরা নিতে পারছি? কেন পাচ্ছি না বলেই তো কাজগুলো আমাদের কাছে আসছে। বলছে এটা সস্তা, এদেরকে কম পয়সা দিয়ে কাজ করানো যায়, সেইটার জন্যই তো আমাদের কাছে কাজটা আসছে। কিন্তু আমাদেরকে, এটা সরকারের অবশ্যই একটা বড় দায়িত্ব আছে, এবং আমাদের যারা সামাজিক সংগঠনগুলো করি, মানুষের সাথে কাজ করি, আমাদেরও একটা আওয়াজ তুলতে হবে। এটা শুধু গার্মেন্টস শ্রমিকদের জন্য, এটা সব শ্রমিকের জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত, যে সেখানে একটা মর্যাদাকর জীবনযাপনের অধিকার তার আছে এবং সেটা তাকে দিতে হবে। সেটা দিলে কিন্তু তার যে দেওয়ার ক্ষমতা সেটা আরো বাড়বে। এটা একটা ভুল হিসাব আমরা করি, যে তাকে যদি কম দিই তাহলে আমার লাভ বেশি হবে, তাকে বেশি দিয়ে কিন্তু আমার আরো বেশি লাভ করা সম্ভব। পৃথিবীতে সেটাই হয়েছে। সে যদি খুশি থাকে, সে যদি সুখী থাকে, তাহলে সে আরো দিতে পারবে, এবং এই হিসাবটা আমরা অনেক সময় বুঝতে চাই না। উনি যেটা বললেন সেটা কিন্তু একটা খুবই সত্যি কথা, যে 20 হচ্ছে তাদের গড় বয়স, 22 বছর 20 বছর এটা তাদের গড় বয়স। আমরা যখন কম্পেনসেশন দিতে গিয়েছি তখন এটাই পাওয়া গেছে, এবং এখনো দেখবেন এইটার কাছাকাছি কিন্তু আছে। 35 বছর যে মেয়েটার বয়স হয়ে গেছে, সে কিন্তু আর গার্মেন্টসে কাজ করতে পারে না, তাকে রাখাও হয় না। এর ভিতরে তার 3-4টে মিসক্যারেজ হয়েছে, তার শরীর টেকে না। এবং আমরা যে বলছি আমাদের গার্মেন্টস দেশকে অনেক দিচ্ছে, এটা কিন্তু একটা ভুল হিসাব। আমরা আসল হিসাব করি নাই। যে মেয়েটা গার্মেন্টসে কাজ করতে আসছে, তার শিশুকে সে সাথে আনতে পারে না, তাকে সে বাড়িতে রেখে এসছে, এবং বাড়িতে রেখে আসার কারণে মায়ের কাছে না থেকে সে অন্য আত্মীয় স্বজনের কাছে থাকছে। তার পক্ষে বিকাশ হওয়া খুবই কঠিন কাজ, এবং না হওয়ার কারণে যখন সে হাঁটতে শিখছে তখন তার নিরাপত্তার কারণে তাকে কোথায় দিচ্ছে? এই যে আজকে আমরা এত কথা বলছি যে এত বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানেই তাকে দিচ্ছে। তার কাছে মাদ্রাসাটা অনেক নিরাপদ বলে মনে হয়, সেখানে লিল্লা বোর্ডিংয়ে থাকলে সে শান্তিতে থাকতে পারে, সেখানেই তারা যাচ্ছে। আমাদের দেশে গার্মেন্টস যেভাবে উন্নতি হচ্ছে, এখন গার্মেন্টস মালিকরা কি এই পয়সা দিতে পারে না যে তাদের গ্রামে তাদের শিশুদেরকে ঠিক মতন পড়াশোনা করা, তাদের থাকার একটা ব্যবস্থা করে দিব যাতে সে অন্য জায়গায় না যায়? সেগুলো হয় নাই। এবং এই যে কারণে আমাদের, আবার দেখেন আজকে নারায়ণগঞ্জ থেকে আরিচা পর্যন্ত কোনো নদীতে মাছ নাই, গোসল করলে গায়ে ফুসকা পড়ে, এটাও গার্মেন্টসের একটা অবদান। আমি শুধু ওখান থেকে কত টাকা আসলো ব্যালেন্স শিটের হিসাব করছি, কিন্তু কি হারাচ্ছি আমরা সেই হিসাবটা আমরা করি নাই। আমার প্রকৃতিতে, আমার জলবায়ুতে, আমার যে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেটাও তো আমাদের হিসাব করতে হবে। এই যে নদীকে আবার ফিরে আনতে পারবে, যে রঙের ফ্যাক্টরিগুলার যে রং গিয়ে পড়ছে মাটিতে, জমিতে, মাছ নাই, পানিতে হাত দেওয়া যায় না। আপনি যদি নায়ারহাটের যে নদীটা আছে বংশী নদী, আগে এই বংশী নদীর পাশে যাদের টাকা পয়সা ছিল তারা বাড়িঘর করতো ধামরায়, এখন বংশী নদীর পাড়ে সবচেয়ে গরিব মানুষরা থাকে, বেদেদের নৌকা তারা রাখতে পারে না নদীতে, তারা গিয়ে পাশে থাকে। এখন চিন্তা করেন আমাদের পরিবেশের কি অবস্থা হচ্ছে। এগুলো তো আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। মানুষকে তো আমরা বাদই দিয়েছি, পরিবেশটাকেও আমরা এভাবে নষ্ট করছি। জি, হ্যাঁ, সেটাই কথা বলা ছিল। যে আরেকটা জিনিস কি, আমরা যে আপনি শিক্ষার কথা বলেছিলেন শুরুতেই, মানে রানা প্লাজার নিয়ে শিক্ষার কথা, কিন্তু কি হলো, আমরা কি কোনো ঘটনার পরে ক্ষতিপূরণ নিয়ে কথা হয়েছে, পুনর্বাসন নিয়ে আলোচনা এসছে, বিচার নিয়ে কথা হয়েছে, এর কোনোটা কি আমরা এখান থেকে পেয়েছি? কোনোটাই পাইনি, এবং কি আমাদের মজুরিটাও বাড়েনি। যেমন ধরুন, উনি খুব চমৎকার একটা বিষয় বলেছেন যে আমরা কি পেতে গিয়ে কি হারালাম, তার সঙ্গে আরেকটু কি পেতে পারতাম আরো। যদি আমাদের গার্মেন্টস শ্রমিকদের একটা ন্যায্য মজুরি তারা পেত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না হোক, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা মজুরি পেত। শুধু একটা জিনিস, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের কথা বলে, তো
তারা যদি বছরে 1,000 টাকা জুতার জন্য ব্যবহার করে, তাহলে কিন্তু বছরে 400 কোটি টাকার জুতা স্যান্ডেলের একটা মার্কেট হয়। আমাদের শাড়ির মার্কেট, আমাদের গামছার মার্কেট কীরকম বিস্তৃত হতে পারত। এখন সেটা হতে পারছে না, কারণ তার তো সে আয়টা নাই। আর যারা 20,000 টাকা 25,000 টাকা দামের জুতা পরবেন, তারা তো বাংলাদেশের জুতা পরবেন না, তারা তো বাইরেরটা পরছেন। যাদের টাকা আছে তারা বাইরের জিনিস পরছেন, আর যাদের কেনা দরকার তাদের পকেটে টাকা নেই। ফলে একটা মজুরি, ন্যায্য মজুরি কিন্তু দেশের সামগ্রিক উৎপাদন এবং সামগ্রিক বিপণন ব্যবস্থার মধ্যে দারুণ একটা ভূমিকা রাখতে পারত। আমরা মজুরির কথাটা আড়ালে চলে গেল। আমরা শ্রমিকদের যে নিরাপত্তার নামে কমপ্লায়েন্সের কথা আসলো, কিন্তু কার সঙ্গে কমপ্লাই করলাম? আমরা কি দেশের সঙ্গে করলাম না বায়ারের সঙ্গে করলাম? বায়ার যা যা চেয়েছে তা আমরা দিয়েছি। ডেনিম কেন বাংলাদেশে এত বেশি হচ্ছে? জিন্স কেন বাংলাদেশে এত বেশি হচ্ছে? কারণ ইউরোপ বলেছে যে ডেনিম এবং জিন্স প্রোডাকশন করতে গেলে যে পরিমাণ আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে ইউজ করতে হয় সেটা তারা করতে রাজি নয়। একটা প্যান্টের জন্য তারা ওই ক্ষতি সহ্য করতে রাজি নয়। কিন্তু আমরা তো আমাদের নদী, পৃথিবীর আমরা বলবো 6ষ্ঠ বৃহত্তম মিঠা পানির ভান্ডার ছিল আমাদের এই বাংলাদেশ। সেই বাংলাদেশের নদীগুলো এখন আর মিঠা পানির ভান্ডার নাই। পৃথিবীর সবচেয়ে বেশি মাছের বৈচিত্র্য ছিল এখানে, মাছ শূন্য হয়ে যাচ্ছে। এমনকি পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি পরিমাণ কমেছে সেটা বুড়িগঙ্গা থেকে শুরু করে বংশী, শীতলক্ষা, ধলেশ্বরীতে গেলে আমরা টের পাবো। তাহলে আমরা যা হারিয়েছি সেটাকে কম্পেনসেট করবে কে? সেটা কম্পেনসেট করার জন্য রাষ্ট্রের একটা ভূমিকা থাকা দরকার ছিল। আর মালিকদের যে অনিয়ন্ত্রিত লাভ, সে অনিয়ন্ত্রিত লাভের লাগামটা কে টেনে ধরবে? এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো একটা ফ্যাক্টরি করতে গেলে তার শ্রমিকদের মজুরি কত হবে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি যেটা বলছি আমরা। বলা হচ্ছে যে মানে $25 একটি পোশাকের $20 চলে যায় নানা মানে মধ্যস্বত্বভোগীদের। হ্যাঁ, মধ্যস্বত্বভোগীরা কেন এটা নিতে পারে? কারণ তারা মনে করে মালিক তো পাচ্ছে মাত্র $5। না, মালিক করে কি? সে গিয়ে বলে যে উনি তো আপনি $5 দিতে চেয়েছেন, আমি $4.95 আপনাকে এটা দেবো, কারণ আমি তো সবচেয়ে বেশি চাপ দিতে পারি শ্রমিককে। রাষ্ট্র যদি এখানে একটা আমি ওইখানে কম্প্রোমাইজ করে আমার শ্রমিকের ন্যায্য পাওনা শ্রমিকের পেটে লাথি মারছি। একটু যাই নামের কাছে, যে বলা হচ্ছে যে এখন যে গার্মেন্টস শিল্পটি, সেখানে বলা হচ্ছে এখানে চলছে প্রবৃদ্ধি, বঞ্চনা এবং সর্বনিম্ন মজুরির বিপরীতে সর্বোচ্চ মুনাফার একটি ক্ষেত্র হিসাবে। এক্স্যাক্টলি। এবং সেই মুনাফা হবে বলেই তো এখানে আসছে, এখানে আমরা কাজ করছি এবং আমাদেরও। এবং মজার ব্যাপার দেখবেন একটা, যারা দেশি বিনিয়োগকারী আছে, এই বিনিয়োগের টাকা কি সে বাড়ি থেকে নিয়ে আসছে না আমার ব্যাংক থেকে নিচ্ছে? এটা কার টাকা? এটা আমার আপনার সাধারণ মানুষের টাকা। তো আমার টাকা দিয়ে আমাকেই শোষণ করছে আর আমি কিছু বলতে পারছি না। এটা কি পরিস্থিতি? কেউ তো নিজের ঘর থেকে সে বিনিয়োগ করে নাই। হ্যাঁ, উদ্যোগটা সে নিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু পুরো টাকাটা তো আমার ব্যাংক থেকেই আসছে এবং ব্যাংক কিন্তু সাধারণ মানুষের। আরেকটা জিনিস আমি বলি, ব্যাংকের কথা যখন মনে আসলো, একটা পোর্শন আমাদের অনেক শ্রমিক কি পেয়েছিলেন, বিশেষ করে সাভার দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের অনেকে ফিক্সড ডিপোজিট আছে। আপনি ফিক্সড ডিপোজিট তারা কিছু টাকা করে রাখছে, সেখান থেকে যে তাদের লভ্যাংশটা আসে সেটা দিয়ে তাদের দিন অতিবাহিত হয়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন গত 5 বছরে যে বাজেট হয়েছে, প্রত্যেক বাজেটে কিন্তু ফিক্সড ডিপোজিটের এগেনস্টে মুনাফা কমিয়ে দিয়েছে। এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। কিন্তু বলা হচ্ছে যে এত পরিমাণ মানুষ ওখানে টাকা রাখছে, বিশেষ করে যে সঞ্চয় প্রকল্প, যেটা কি বলে এটাকে, সরকারি যেটা, ঠিক আছে আমি সব মানলাম, সংখ্যা তো বেশি না, এত পরিমাণ টাকা জমা হচ্ছে যে সঞ্চয়পত্র যেটা চাহিদা ছিল, টার্গেট ছিল, তার অনেক বেশি মানে টাকা জমা হয়ে গেছে। সেটা তো আমাদের অর্থমন্ত্রীর ভাষ্য কথা বললেন, সেটা আমি মেনে নিলাম। কিন্তু এখানে কতগুলো শ্রমিকের ক্ষতি হয়েছিল? 2,000-3,000 মানুষ। আমরা একটা আইন করে 3,000 মানুষকে তো এই যে ক্রমশ যে ইয়েটা কমছে তার থেকে বাইরে রাখতে পারি, তাতে দেশের তো খুব একটা ক্ষতি হবে না। কত টাকা নষ্ট হবে? বরং শ্রমিকরা একটা অন্তত ভরসা পেত যে শ্রমশক্তি দিয়ে আমি দেশটাকে গড়ে তুলেছি, দেশও আমার পাশে আছে, দেশ আমাকে ভুলে যায় নাই। মালিকরা বঞ্চনা করেছে কিন্তু রাষ্ট্র তো আমাকে ভুলে নাই। আমরা তো ভরসাটাও হারিয়ে ফেলছে। আমরা অনেক কিছুতে এক্সাম্পশন করি, বিশেষ আইন করি, ছাড় দিই। এই কয়জনকে ছাড় দেওয়া যেত না? প্রত্যেক বছরে কিন্তু তার যখন বয়স বাড়ছে, তার চিকিৎসার খরচ বাড়ছে, তার সব খরচ বাড়ছে, কিন্তু সে যে টাকাটা জমা রেখেছে তার আয়টা কমে যাচ্ছে। এইটা যদি আমরা না ভাবতে পারি তাহলে আমরা কিসের আমরা বার্ষিক অনুষ্ঠান করি, তার 4 বছর হলো, কালকে 5 বছর হবে, আমরা অনুষ্ঠান করব। এইটুকু আমাদের চিন্তার মধ্যে আসে না যে এই মানুষগুলোকে বাদ দিয়ে আমি যে মুনাফার হার কমাচ্ছি, এই মানুষগুলো এটা থেকে বাদ থাকবে।
এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে তো সরকার, এমনকি পিকেএসএফ কে দিতে পারে, যে পিকেএসএফ যে ক্ষুদ্র ঋণের ইয়ে দেয় সেখানে বেশি তারা পাবে, সেখানে ইনভেস্ট করুক, তাহলে তো আমাদের এই শ্রমিকগুলা এই টাকাটা কমে না। আচ্ছা, আমরা আলোচনা প্রায় শেষ, আমি তারপরও শেষবারের মতন যাই বরাতন ভাই আপনার কাছে, যে টোটাল কারখানার ভবনের কাঠামো, নিরাপত্তা, ক্লস, ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু নিয়ে সব কিছু বিচার যদি করি আমরা কোন অবস্থায় আছি। আরেকটি কথা আছে যেটা আপনি বলছিলেন মজুরির কথা, গার্মেন্টস মালিকরা যেটা বলে যে এরকম একটি ওয়ার্ল্ড খ্যাত ব্র্যান্ডের বিপরীতে যে শ্রমিকরা কাজ করে, আমাদের শ্রমিকদের সেই দক্ষতা নাই, সুতরাং আমরা শুধু মজুরির কথা, বৃদ্ধির কথা বললে তো আর হবে না। সব মিলে আপনি মালিকদেরই কথার মধ্যে যে পরস্পর বিরোধিতা আছে, তারা বলছে পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ডের পণ্য তারা সরবরাহ করে, আবার বলছে আমাদের শ্রমিকদের দক্ষতা নাই। দক্ষতা না থাকলে সেরা ব্র্যান্ডগুলো এখানে আসে কেন? এটা হলো একটা দিক। 2 নম্বর, তারা বলছে যে আমাদের প্রফিট খুব বেশি নাই। যদি আমরা মালিকদের আয় বৃদ্ধির হারটা দেখি তাহলে বোঝা যাবে যে আয়টা তো আকাশ থেকে আসে নাই, মাটি ফুঁড়েও আসে নাই, এটা শ্রমিকের শ্রমকে আত্মসাৎ করে এসেছিল। তার মানে এখানে আয় এবং প্রফিট দুটোই আছে। 3 নম্বর যে জিনিসটা আমাদের একটু দেখা দরকার, যে আমাদের শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং তাদের মজুরি, এই দুটো জিনিস যদি রাষ্ট্র এখন পর্যন্ত যেটা দেখভাল না করে, ভবিষ্যতে আরও বড় ভয়াবহ ডিজাস্টারের দিকে আমাদের রাষ্ট্রটা চলে যাবে। যে যার মধ্যে একটা তিনি বলেছিলেন যে বঞ্চনাজনিত যে বিক্ষোভ, সেই বিক্ষোভ যে কোন দিকে তার বিস্ফোরণ ঘটবে, তখন শুধুমাত্র ওই র্যাব পুলিশ দিয়ে এটাকে দমন করা যাবে না, সেটা কিন্তু বিস্ফোরণ বহুদিকে তার মাত্রা ঘটতে পারে যদি শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা, তাদের শ্রমের মূল্য এবং তাদের জীবনের মর্যাদাটা প্রতিষ্ঠা করতে না পারে। রানা প্লাজার মতো আমাদের এইটুকু শেখাক যে রানা প্লাজার 4 বছর অপেক্ষার বঞ্চনার 4 বছর নয়, রানা প্লাজার 4 বছর মানে শ্রমিকের মর্যাদা, তার শ্রমের মূল্য এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পথে আমাদেরকে 4 বছরে এগিয়ে দিয়েছে। এইভাবে যদি দেখতে পারতাম, তা রানা প্লাজা আমাদের কাছে একটা পজিটিভ দৃষ্টান্ত হয়ে থাকতো। জি, যদি যাই, আমি যে কথা রতন থেকে করেছিলাম একই প্রশ্ন, যে নিরাপত্তা, অবকাঠামো, ক্লস ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলোতে কি এই রানা প্লাজার থেকে কোনো শিক্ষা নিলাম? আমরা কোন অবস্থায় আছি এখন? ওটা আমি বলেছিলাম মাঝখানে একবার, যে আমাদের একটু চোখটা বিস্তৃত করতে হবে, চারিদিকে দিতে হবে। শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না, শুধু পোশাক শিল্প না, দেশের সার্বিক শিল্প। এবং বাংলাদেশ তখনই প্রকৃতপক্ষে উন্নতি করতে পারবে যখন একটা শিল্প না, বরং আরো অনেক শিল্প গড়ে উঠবে। এবং সেইটা আমাদের নিশ্চয়তা দিতে হবে শ্রমিকের নিরাপত্তা, তার মজুরি এবং তাকে সম্মানজনকভাবে কাজ করতে দেওয়ার যে পরিবেশ, সেটা সৃষ্টি করতে হবে। এবং এটা সব, আজকেও আমরা দুর্ঘটনার খবর শুনলাম বয়লারে, যেটা একটু আগে আমরা আলোচনা করছি, পরশু দিনও হয়েছে, এরকম ঘটছেই। এখানে বলা হয় যে আমাদের এত ইন্সপেক্টর নাই, এটা কোনো অজুহাত হতে পারে না। ইন্সপেক্টর না থাকার জন্য মানুষ মরবে, আর আমরা বসে বসে খবর শুনবো, আর বড় জোর একটা মানববন্ধন করব, আর খবরের কাগজে ছবি ছাপবো, এটাও গ্রহণযোগ্য না। আমরা যারা আন্দোলন করছি, যারা সিভিল সোসাইটিকে রিপ্রেজেন্ট করছি, যারা রাজনীতি করছি, তাদেরও এখানে শক্তভাবে কাজ করার একটা জায়গা আছে, তাদের করতে হবে এই কাজটা। জি জি, আপনার দুজনকে ধন্যবাদ, আপনার কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে এসছেন, দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।